স্বাগত খেলা ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি আকাশ আহমেদ। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। তামিমকে ঘিরে আশার আলো, সাকিবকে ঘিরে অনিশ্চয়তা, যা বললেন গাজী আশরাফ হোসেন লিপু। টাইগার বোলারদের দাপট, মুগ্ধ কিংবদন্তি ধারাভাষ্যকার ইয়ান বিশপ। সাকিবের বিধ্বংসী ব্যাটিং, মলিন হলো মোসাদ্দেক ঝড়ে, বাংলা টাইগার্স প্লে অফে। রশিদ খানের প্রত্যাবর্তন, আফগানিস্তানের টেস্ট দলের নতুন সম্ভাবনা। র্যাঙ্কিংয়ে শীর্ষে আকিল, শীর্ষস্থান ফিরে পেলেন রুট। টি-20তে পাকিস্তানের সঙ্গে সর্বোচ্চ হারে সঙ্গী রুয়ান্ডা। এবং ব্যালন ডি'অরের হতাশা মুছে ফিফা দি বেস্টের মুকুট ভিনিসিয়াসের মাথায়। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউজের সঙ্গেই থাকুন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে ফেরানোর বিষয়ে আলোচনা শুরু করার কথা জানালেন জাতীয় নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু। অন্যদিকে সাকিব আল হাসানকে নিয়েও এখনো অন্ধকারে আছে নির্বাচকরা। সোমবার 16 ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় গাজী আশরাফ জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আশাবাদী নির্বাচকরা। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে জাতীয় ক্রিকেট লিগ টি-20তে চট্টগ্রামের হয়ে 4 ম্যাচে 190 রান করেছেন তামিম। তার ব্যাটিং গড় ছিল 63.33 আর স্ট্রাইক রেট 150.79। প্রধান নির্বাচক বলেন, তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা আমাদের জন্য আশার আলোর মতো। আমরা আশা করছি খুব শীঘ্রই নিশ্চিত হতে পারবো তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত কিনা। যদি তিনি থাকেন সেটা দারুণ ব্যাপার। নির্বাচক প্যানেলের পক্ষ থেকে তামিমকে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন গাজী আশরাফ। তামিমকে আরও শানিত হতে হবে, ফিটনেসে উন্নতি করতে হবে। তবে সে একজন অভিজ্ঞ ক্রিকেটার, বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে হয় সেটা সে জানে। তার চাহিদাগুলো বোর্ড পূরণ করবে। তবে সাকিব আল হাসানের ক্ষেত্রে দৃশ্যপট ভিন্ন। রাজনীতি, বোলিং অ্যাকশন এবং ব্যাটিংয়ে ফর্মহীনতার মতো একাধিক কারণে সাকিবকে দলে রাখার বিষয়ে এখনো পরিষ্কার কোনো ধারণা নেই নির্বাচকদের। এ নিয়ে গাজী আশরাফ বলেন, কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিবের বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। পুরো ব্যাপারটি অস্বাভাবিক এবং গতানুগতিক কোনো ইস্যু নয়। সাকিবের দলে অন্তর্ভুক্তির বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করতে পারেননি তিনি। তামিমকে নিয়ে যখন আশার আলো দেখা যাচ্ছে, তখন সাকিবকে নিয়ে এমন অনিশ্চয়তা দেশের ক্রিকেটের জন্য নতুন ধাঁধা তৈরি করেছে। ক্যারিবিয়ান কন্ডিশনে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে টি-20 সিরিজে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের এই সাফল্যে মুগ্ধ কিংবদন্তি ধারাভাষ্যকার ইয়ান বিশপ। টি-20 ফরম্যাট বরাবরই বাংলাদেশের জন্য কঠিন, কিন্তু এবার ক্যারিবিয়ান মাটিতে যেন অন্য এক বাংলাদেশকে দেখল বিশ্ব ক্রিকেট। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। প্রথম 2 ম্যাচে স্মরণীয় জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে সিরিজ। এখন সামনে তৃতীয় ম্যাচ, সুযোগ রয়েছে হোয়াইট ওয়াশের। বাংলাদেশ দারুণ খেলেছে। ওয়ানডে সিরিজ হারার পর খুব কম দলই টি-20 সিরিজে ঘুরে দাঁড়াতে পারে। তাদের বোলিং ইউনিটটা অসাধারণ। এই জয়গুলোর মূল কৃতিত্বটা টাইগার বোলারদের। শেখ মেহেদী হাসান এবং তাসকিন আহমেদ পুরো সিরিজ জুড়েই ছিলেন দুর্দান্ত। প্রথম ম্যাচে শেষ ওভারে হাসান মাহমুদের ঠান্ডা মাথায় বোলিং ছিল ম্যাচ জয়ের অন্যতম প্রধান কারণ। এই বোলিং ইউনিট যেন বাংলাদেশের রক্ষা কবচ হয়ে উঠেছে। বিশপের প্রশংসা শুধু টি-20তেই নয়, এর আগেও তিনি বাংলাদেশের বোলারদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বাংলাদেশের ভালো পারফরমেন্সেই মুগ্ধ হন বিশপ। এর আগেও টেস্টে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করেছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে রানার অভিষেকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবিকে রানার যত্ন নেওয়ার তাগিদ দিয়েছিলেন। প্রথম ম্যাচে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে ভর করে বাংলাদেশ গড়ে লড়াকু পুঁজি। পরে বোলারদের অসাধারণ পারফরমেন্সে 4 রানে জয় তুলে নেয় দল। দ্বিতীয় ম্যাচেও একই চিত্র, আবারও শামীমের ব্যাট থেকে শেষ ওভারে গুরুত্বপূর্ণ রান আসে। পরে শেখ মেহেদী ও তাসকিনের বল হাতে দাপটেই সহজ জয় পায় টাইগাররা। ব্যাটিংয়ে বড় স্কোর গড়তে না পারলেও ফিনিশিংয়ে ঝড় তুলেছেন শামীম। বোলারদের সঙ্গে তার অবদানটাই টাইগারদের সিরিজ জয়ের বড় ভূমিকা রেখেছে। শুরুতে টেস্ট সিরিজ 1-1 ব্যবধানে ড্র করে বাংলাদেশ। এরপর ওয়ানডেতে কোনো ম্যাচ জিততে না পেরে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। তবে টি-20তে যেন অন্য এক বাংলাদেশ। প্রথম 2 ম্যাচ জিতে 1 ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে। সিরিজের শেষ ম্যাচে যদি টাইগাররা জয় পায়, তাহলে ক্যারিবিয়ানদের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ। বাংলাদেশের এই পারফরমেন্স শুধু দেশীয় ক্রিকেট ভক্তদের নয়, মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বের অন্য সেরা বিশ্লেষকদেরও। ইয়ান বিশপের মতো ব্যক্তিত্বের কাছ থেকে প্রশংসা পাওয়া নিশ্চিতভাবেই টাইগারদের আত্মবিশ্বাস বাড়াবে।
ক্যারিবিয়ানে টাইগাররা এমন দাপুটে পারফরমেন্স দেখিয়েছে, এখন সাফল্যের জন্য প্রয়োজন শুধু আত্মবিশ্বাস আর ধারাবাহিকতা। লঙ্কা টি10-এর প্রথম আসরে বাংলা টাইগার্স প্লে অফে জায়গা করে নিল মোসাদ্দেক হোসেন সৈকতের অসাধারণ পারফরমেন্সে। তবে ম্যাচটিতে আলো ছড়ালেন সাকিব আল হাসানও, কিন্তু তার বিধ্বংসী ব্যাটিংয়ের গল্প শেষ পর্যন্ত ম্লান করে দেন মোসাদ্দেক। লঙ্কা টি10-এর 21তম ম্যাচে মুখোমুখি হয় গল মার্ভেলস এবং হাম্বানটোটা বাংলা টাইগার্স। গল টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 10 ওভারে 6 উইকেট হারিয়ে সংগ্রহ করে 82 রান। দলীয় সংগ্রহের অর্ধেকের বেশি আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে। মাত্র 19 বলে 43 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে ছিল 4টি 4 ও 3টি ছক্কার ঝড়। সাকিব যেন একাই লড়লেন। তার স্ট্রাইক রেট ছিল 226.32। তবে দলের বাকিরা ছিলেন একেবারেই ব্যর্থ। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অ্যালেক্স হেলসের ব্যাট থেকে, 11 বলে মাত্র 14 রান। বাকিরা কেউ 2 অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। গলের হয়ে এমন অসাধারণ ইনিংস খেলে সাকিব দলকে সম্মানজনক পুঁজি এনে দিলেও তা শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি। সাকিবের পারফরমেন্সের প্রভাব পড়েছিল বল হাতেও। বাংলা টাইগার্সের ইনিংসে 7ম ওভারে বল হাতে নেন সাকিব। সেই ওভারেই মোসাদ্দেক হোসেন সৈকতের সামনে ধাক্কা খান। ওভারে শুরুতেই জোড়া ছক্কা হাঁকান মোসাদ্দেক। প্রথমটি ডিপ এক্সট্রা কাভারের ওপর দিয়ে আর পরেরটি লং অফে। পরে একটি 4-এরও দেখা মেলে। মোসাদ্দেক যেন সাকিবের বলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে নেমেছিলেন। সাকিবের ওভারে আসে 18 রান। তবে শেষ বলে মোসাদ্দেক কোনো রান না নিয়ে ওভার শেষ করেন। মোসাদ্দেকের সেই বিধ্বংসী ব্যাটিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তবে তার আসল কৃতিত্ব আসে শেষ দিকে। ব্যাটিংয়ে 7 নম্বরে নেমে মোসাদ্দেক দলকে চাপমুক্ত করেন। শেষ ওভারে প্রয়োজনীয় রান তুলতে বিনুরা ফার্নান্দোর ওভারে টানা বাউন্ডারি হাঁকান তিনি। 13 বলে 2টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 20 রানে অপরাজিত থেকে মোসাদ্দেক বাংলা টাইগার্সকে জেতান 4 বল ও 5 উইকেট হাতে রেখে। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদযাপনে মেতে ওঠেন তিনি। সাকিব আল হাসানের বিধ্বংসী ইনিংসের পরও ম্যাচের নায়ক হয়ে ওঠেন মোসাদ্দেক হোসেন। তার অসাধারণ ব্যাটিং বাংলা টাইগার্সকে প্লে অফে তুলল। তবে সাকিবের লড়াইও ছিল প্রশংসার যোগ্য। বাংলা টাইগার্সের এমন জয়ে লঙ্কা টি10-এর উত্তেজনা আরও বেড়ে গেল। 3 বছরেরও বেশি সময় পর আফগানিস্তানের টেস্ট দলে ফিরেছেন দলের তারকা স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন 2 ম্যাচের টেস্ট সিরিজে দেখা যাবে তাকে। রশিদের প্রত্যাবর্তন এবং আফগানিস্তানের তরুণ স্কোয়াড নিয়ে চলুন জেনে নেওয়া যাক। আন্তর্জাতিক ক্রিকেটে রশিদ খানের নাম মানেই প্রতিপক্ষের জন্য হুমকি। তবে গ্রোয়েন ইনজুরির কারণে দীর্ঘদিন টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে আবুধাবিতে নিচের শেষ টেস্ট খেলেছিলেন রশিদ। 3 বছরের বিরতির পর আবারও লাল বলের ক্রিকেটে ফিরেছেন এই লেগ স্পিনার। আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক আহমদ শাহ সুলিমান খিল বলেন, রশিদ খানের দলে ফেরা আমাদের লাল বলের ক্রিকেটকে নতুন দিক নির্দেশনা দেয়। তার অভিজ্ঞতা ও বৈচিত্র্যপূর্ণ বোলিং আমাদের শক্তি বাড়াবে। রশিদ খান এখনো পর্যন্ত মাত্র 5টি টেস্ট খেলেছেন। তবে এই কম ম্যাচেই তার নামের পাশে আছে 34টি উইকেট। দল হিসাবে আফগানিস্তান টেস্ট ক্রিকেটে নতুন হলেও রশিদের উপস্থিতি তাদের সম্ভাবনা বাড়িয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য আফগানিস্তান দলকে সাজানো হয়েছে তরুণদের কেন্দ্র করে। স্কোয়াডে থাকা 7 জনেরই এখনো টেস্ট অভিষেক হয়নি। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইসমত আলম, অলরাউন্ডার হিসাবে নিজের জায়গা তৈরি করেছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স দিয়ে। জহির শেজাদ, বাঁহাতি স্পিনার যিনি ঘরোয়া ক্রিকেটে বেশ সফল। বশির আহমেদ আফগান, বাঁহাতি পেসার হিসেবে দলে জায়গা পেয়েছেন। এছাড়া স্কোয়াডে আছেন আজমতুল্লাহ উমারজাই, ফারিদ আহমেদ, রিয়াদ হাসান এবং সাদিকুল্লাহ অতল, যারা নিজেদের অভিষেকের জন্য প্রস্তুত। দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। তার ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করবেন রহমত শাহ। তবে আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট ব্যক্তিগত কাজের জন্য টেস্ট সিরিজে থাকবেন না। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন হামিদ হাসান। সহকারী কোচ হিসাবে থাকবেন নওরোজ মঙ্গল। সুলিমান খিল আরও বলেন, দল সম্প্রতি নানগারহার প্রদেশে প্রস্তুতি নিয়েছে। এই প্রস্তুতিতে অনূর্ধ্ব 19 দলের অনেক খেলোয়াড় ছিল, যারা ভবিষ্যতের জন্য আমাদের পুলকে শক্তিশালী করবে। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে 26শে ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে 6 জানুয়ারি। উভয় ম্যাচই হবে জিম্বাবুয়ের বুলাওয়েতে। রশিদ খানের ফেরার মধ্য দিয়ে আফগানিস্তানের টেস্ট ক্রিকেট নতুন রূপ পেতে পারে। তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে এই সিরিজটি হতে পারে আফগানিস্তানের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। আন্তর্জাতিক ক্রিকেটের র্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন।
টি-20 বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হুসাইন। অন্যদিকে টেস্ট ব্যাটারদের তালিকায় এক সপ্তাহের ব্যবধানে শীর্ষে ফিরে এসেছেন জো রুট। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হুসাইন এবার আইসিসি টি-20 র্যাঙ্কিং এর শীর্ষে। বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজে প্রথম ম্যাচে 2 উইকেট এবং দ্বিতীয় ম্যাচে 1 উইকেট শিকার করে আকিল এগিয়ে গেছেন 3 ধাপ। এর ফলে ইংল্যান্ডের আদিল রশিদকে সরিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে আদিল রশিদ রয়েছেন 2 নম্বরে, আর শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা 3-এ এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা নেমে গেছেন 4 নম্বরে। আকিল তার এই অর্জন নিয়ে বলেন, র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আমার জন্য বিশেষ কিছু, তবে এটা শুধু আমার নয়, দলীয় প্রচেষ্টার ফল। এদিকে টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন ইংল্যান্ডের জো রুট। হ্যামিল্টন টেস্টে 32 ও 54 রানের ইনিংস খেলে রুট অর্জন করেছেন 895 রেটিং পয়েন্ট। এক সপ্তাহ আগে শীর্ষস্থান দখল করা হ্যারি ব্রুক 876 রেটিং নিয়ে নেমে গেছেন 2-এ। নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যারি ব্রুক ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, এটাই রুটকে শীর্ষে ফিরিয়ে এনেছেন। ইংল্যান্ড দলের কোচ এই সাফল্যে রুটকে অভিনন্দন জানিয়েছেন। বলেন, রুট দলের জন্য সবসময় বিশেষ, তার ধারাবাহিকতা দলের শক্তি বাড়ায়। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন 3 ধাপ এগিয়ে পৌঁছেছেন 14 নম্বরে। নিউজিল্যান্ডের টম ল্যাটান 6 ধাপ এগিয়ে 31তম স্থানে। মিচেল স্যান্টনার 17 ধাপ উন্নতি করে 76তম স্থানে। টি-20 ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে পাকিস্তানের বাবর আজম 1 ধাপ এগিয়ে 6ষ্ঠ স্থানে। দক্ষিণ আফ্রিকার রেজা হ্যান্ড্রিক্স 6 ধাপ এগিয়ে 9ম স্থানে। ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস 6 ধাপ এগিয়ে 19তম স্থানে। রবম্যান পাউল 10 ধাপ এগিয়ে 22তম স্থানে। ইংল্যান্ডের অলরাউন্ডারদের মধ্যে 5 ধাপ উন্নতি করে 8 নম্বরে এসেছেন স্যাম কারেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিয়ত র্যাঙ্কিংয়ের এই পরিবর্তন প্রমাণ করে প্রতিযোগিতার তীব্রতা। আকিল হুসাইনের শীর্ষে ওঠা, রুটের প্রত্যাবর্তন, সব মিলিয়ে ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সময়। গত শনিবার জোহানেসবার্গে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-20 সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বৃষ্টিতে বন্ধ না হলে পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও বিব্রতকর হতে পারত। প্রথম 2 ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচেও হারলে পাকিস্তান এককভাবে 2024 সালে সর্বোচ্চ টি-20 ম্যাচ হারের তালিকায় শীর্ষে উঠে যেত। তবে বৃষ্টির কল্যাণে সেই বিব্রতকর রেকর্ডে এককভাবে শীর্ষে থাকা এড়াতে পেরেছে পাকিস্তান। এখন তারা 16 হার নিয়ে শীর্ষস্থানে রুয়ান্ডার সঙ্গে ভাগ বসিয়েছে। 2024 সালে পাকিস্তান 27 ম্যাচের মধ্যে 16টি ম্যাচে হেরেছে, 9টিতে জয় পেয়েছে, 1টি ম্যাচ টাই এবং 1টি ম্যাচে কোনো ফলাফল হয়নি। রুয়ান্ডা, যারা মাত্র 7 বছর আগে আইসিসি সহযোগী সদস্য পদ পেয়েছে, তারাও 24 ম্যাচে 16 হার ও 8টি জয় নিয়ে পাকিস্তানের পাশে অবস্থান করছে। 2024 সালে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ 14টি ম্যাচ হেরেছে জিম্বাবুয়ে। তারা 24 ম্যাচে 10 জয় পেয়েছে। বাংলাদেশও সমান 10টি জয় পেলেও 12টি হার নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। তবে চলমান টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ভালো পারফর্ম করলে হার কমিয়ে জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আফ্রিকা 23 ম্যাচে 11 হার ও 12 জয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ 25 ম্যাচে 10 হার ও 14 জয় পেয়েছে। 6-এ থাকা আফগানিস্তান এবং নিউজিল্যান্ড 9টি করে ম্যাচ হেরেছে। 2024 সালে ভারত ও অস্ট্রেলিয়ার পারফরমেন্স ছিল নজরকাড়া। ভারত 26 ম্যাচে মাত্র 2টি হার দেখেছে, বাকি 22টি ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ টাই হয়েছে। অস্ট্রেলিয়া 21 ম্যাচের মধ্যে 17 ম্যাচে জিতেছে এবং হার দেখেছে মাত্র 4 ম্যাচে। পাকিস্তানের চেয়ে ভালো পারফরমেন্স করেছে সহযোগী দেশগুলো, ইন্দোনেশিয়া ও ওমান, যারা পাকিস্তানের সমান 27টি ম্যাচ খেলেছে। তারা 12টি করে ম্যাচ জিতেছে। হিমালয়ের দেশ নেপাল 25 ম্যাচে 11 জয় ও 12 হার দেখেছে। এমনকি নাইজেরিয়া 22 ম্যাচে 12 জয় এবং যুক্তরাষ্ট্র 24 ম্যাচে 11 জয়, পাকিস্তানের চেয়ে কম হার ও বেশি জয় নিয়ে এগিয়ে রয়েছে। এবছরের বাকি সময়ে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার টি-20 ম্যাচ বাকি থাকলেও পাকিস্তান ও রুয়ান্ডার শীর্ষস্থান ধরে রাখার সম্ভাবনাই বেশি। ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কারের আরেকটি অধ্যায়ে নতুন নাম যোগ হলো ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের। এবারের ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতে ব্যালন ডি'অর না পাওয়ার হতাশা খানিকটা হলেও দূর করেছেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। গতবার ব্যালন ডি'অর জয়ের প্রত্যাশা নিয়ে রিয়াল মাদ্রিদ যখন প্যারিসের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল, তখন ফাঁস হওয়া খবর ভিনিসিয়াসকে সম্ভাব্য বিজয়ী বলেছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই জানা যায় পুরস্কারটি পেয়েছেন রড্রি। সেই হতাশার স্মৃতি নিয়ে এবারের ফিফা দ্য বেস্টে দোহার এম্পায়ার একাডেমিতে
রিয়ালের পুরো বহর উপস্থিত হওয়ার জল্পনার সৃষ্টি হয়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভেনিসিয়াসের মাথায় উঠেছে ফিফা দ্য বেস্টের মুকুট। এই পুরস্কার জিতে 2007 সালে কাকার পর প্রথম ব্রাজিলিয়ান হিসাবে এই সম্মান পেলেন তিনি। 2023-24 মৌসুমে ভেনিসিয়াস ছিলেন রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা খেলোয়াড়। তিনি চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগায় অসাধারণ পারফর্ম করেন। 39 ম্যাচে 24 গোল এবং 11টি অ্যাসিস্ট করে তিনি দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন। চলুন জেনে নেওয়া যাক এবারের ফিফা দ্য বেস্টে বিজয়ীদের কে কোন পুরস্কার জিতলেন। বর্ষসেরা পুরুষ খেলোয়াড় ভেনিসিয়াস জুনিয়র। বর্ষসেরা নারী খেলোয়াড় আইতানা বোনমাতি। বর্ষসেরা পুরুষ কোচ কার্লো আনচেলোত্তি। বর্ষসেরা নারী কোচ এমা হেইস। বর্ষসেরা পুরুষ গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বর্ষসেরা নারী গোলকিপার এলিজা নায়েহার। পুস্কাস অ্যাওয়ার্ড আলহান্দ্রো গার্নাচো। ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড থিয়াগো মাইয়া। ফিফা ফ্যান অ্যাওয়ার্ড গিলেরমো গান্দ্রা মাউরা। 1991 সালে ফিফা দ্য বেস্ট পুরস্কার চালু হওয়ার পর থেকে ভিনিসিয়াস ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসাবে এই সম্মান পেলেন। রোমারিও, রোনালদো, রিভালদো, রোনালদিনো এবং কাকার মতো কিংবদন্তিদের সঙ্গে তার নাম যুক্ত হলো। ফিফা দ্য বেস্টের এই অর্জন শুধু ভেনিসিয়াসের নয়, ব্রাজিল ফুটবলের জন্য একটি বিশেষ মুহূর্ত। এই ছিল এখনকার মতো। খেলার আরো আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।